আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা পরমাণুর গঠন সম্পর্কে পড়েছিলাম। সেই পরমাণুর গঠনের মধ্যে আমরা পড়েছিলাম পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিজ্ঞানীরা কী মন্তব্য করেছিলেন বা তাদের কী ধারণা ছিল, তারপরে পারমাণবিক সংখ্যা, তারপরে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ পড়েছিলাম। আজকে আমরা সেই পরমাণুতে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকবে সেটা পড়ব। আসো দেখি। আমরা তো জানি যে পরমাণু কাকে বলে এবং এই পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত থাকে। আমরা এটুকু জানি যে একটি মৌলিক পরমাণুতে যে কয়টি প্রোটন আছে ওই কয়টি ইলেকট্রন থাকে। সুতরাং আসো দেখি, তাহলে এখানে একটি পরমাণু দেখি। পরমাণু আসলে প্রকৃতপক্ষে একটি পরমাণুতে যে কেন্দ্র, যে অংশটুকু যেটা প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত হয় সেটাই হলো কি প্রকৃতপক্ষে পরমাণু। এবং তার চতুর্দিক দিয়ে কি অবস্থান করে, তার চতুর্দিক দিয়ে এরকম কক্ষপথ থাকে। এই কক্ষপথের মধ্যে তোমার কি থাকে, ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এর মধ্যে আবার কক্ষপথ আছে, আমরা সেটাও দেখব। তাহলে এই পরমাণুর কেন্দ্রের মধ্যে আছে কি প্রোটন আর নিউট্রন, এবং এই প্রোটন আর নিউট্রন মিলে তোমার পরমাণুর নিউক্লিয়াস গঠন করে এবং তার চতুর্দিকে ইলেকট্রনগুলো অবস্থান করে। এই ইলেকট্রনগুলো যে অবস্থান করে তার একটা নিয়ম আছে। আসলে সেই নিয়মটা কি? সেই নিয়মটা হলো 2n² নিয়ম। এখানে 2 আছে, n হলো বিভিন্ন কক্ষপথের সংখ্যা, সেটা n = 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইত্যাদি। অর্থাৎ থাকলে আমরা দেখব যে যদি প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে সেটা দেখি। তাহলে এখানে 2 আর n এর মান যদি 1 হয় তাহলে হবে কি 1²। তাহলে 2 গুণন 1 2। তার মানে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকবে। তার মানে এখানে আমরা দিলাম এই একটি আর এই একটি, দুটি ইলেকট্রন। তার দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? তাহলে দ্বিতীয় কক্ষপথ হলে এখানে নাম্বার 2 হবে, আমরা সেই 2 বসাবো। আসো দেখি, 2², তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। সো দ্বিতীয় কক্ষপথে তোমার 8টি ইলেকট্রন অবস্থান করবে। 8টি ইলেকট্রন, অর্থাৎ পরমাণু সবসময় স্থিতিশীল হওয়ার জন্য এই নিয়মটি সর্বদা মেনে চলে। তার মানে প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন অবস্থান করবে। এটা সাধারণত প্রত্যেকটি পরমাণু এইভাবে থাকতেছে, অর্থাৎ প্রত্যেকটি পরমাণু স্থিতিশীল হওয়ার জন্য এই নিয়মকে ফলো করে। এবার তৃতীয় কক্ষপথে যদি দেখি তাহলে এখানে কি আসবে? 3 3 9, 3 3 9, 9 দুগুণে 18। তাহলে এই তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে। এই হলো নিয়ম। যেমন দেখব এখানে আমরা এরকম কয়েকটি পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখব। ইলেকট্রন বিন্যাস হিসেবে দেখো আমরা একটু আলোচনা করব। এখানে দ্বিতীয় কথা যে হাইড্রোজেনের পরমাণুর মধ্যে যদি আমরা দেখি, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হলো 1 এবং ইলেকট্রন সংখ্যা হবে কি 1। ইলেকট্রন সংখ্যা হবে 1, প্রোটন সংখ্যা 1 হলে ইলেকট্রন সংখ্যা 1। সুতরাং হাইড্রোজেনের মধ্যে এখানে শুধু প্রোটন থাকবে, কোনো প্রকার নিউট্রন থাকে না। তাহলে তার কক্ষপথ একটির মধ্যে একটি ইলেকট্রন থাকবে। এরকম যদি আমরা হিলিয়াম দেখি তাহলে হিলিয়ামের মধ্যে 2টি ইলেকট্রন আছে। তাহলে এই দেখো 2টি, এবং তার কক্ষপথে 2টি, অর্থাৎ 2টি ইলেকট্রন থাকবে। এইভাবে এরকম প্রত্যেকটি মৌলের পরমাণু এরকম ভাবে সাধারণত পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে। আমরা এরকম বইয়ের মধ্যে অনেকগুলো পরমাণু দেওয়া আছে, তাহলে বলা চলে যে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি,
তৃতীয় কক্ষপথে এরকমভাবে অবশিষ্ট আকারে অবশিষ্ট যে পরমাণুগুলো আছে সেইগুলো বা এরকম যেতে থাকবে। তাহলে তোমাদের বইয়ে দেখো দেখি 53 পৃষ্ঠায় এখানে আমরা যাবো ধরো সোডিয়ামের কথা যদি বলি, এটা মুছে দিলাম, মুছে দেওয়ার দরকার নাই, এখানে দেখি সোডিয়াম মানে তার মানে সোডিয়ামের প্রোটন সংখ্যা হলো 11, তার মানে তার ইলেকট্রন সংখ্যা হবে 11। তার মানে এখানে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তাহলে 2 আর 8 হলো 10 আর বাকি আছে 1 সেই। তার মানে প্রথম কক্ষপথে সোডিয়ামের থাকবে কয়টি? 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে থাকবে 1টি ইলেকট্রন। তাহলে সোডিয়াম আছে, তারপরে হলো আসো দেখি ম্যাগনেসিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম হলো 12, এরকম যাবে 2টি, 8টি এবং 2টি, এভাবে আসতে থাকবে। তার মানে পরমাণুর মধ্যে 2n² অর্থাৎ এই নিয়ম অনুসারে পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এই তোমার মাধ্যমিক স্কুলে 8 পর্যন্ত এই নিয়ম পর্যন্তই তোমাদের পড়ানো হয়েছে বা এই নিয়ম পর্যন্তই তোমাদের আছে। তারপরে তোমরা উপরের দিকে একটু জটিল আকারে করবে, সেটা অবশ্য ক্লাস 9-এ যখন উঠবে তখন ভালো থাকবে। তারপরে একটু দেখি এই যে পরমাণুর মধ্যে আমরা কি দেখলাম? পরমাণুর মধ্যে কি বলে বিভিন্ন ধরনের শক্তি স্তরগুলো দেখলাম। কোনো মৌলের এই যে নিয়মটা পড়লাম 2n², এই নিয়মটা অনেক সময় সব কিছু ওই নিয়ম দিয়েই সব কিছু সমাধান হয় না, সেক্ষেত্রে একটু ভিন্ন হবে। অর্থাৎ পরমাণুর মধ্যে এই শক্তি স্তরগুলোর মধ্যেও কিছু উপশক্তি স্তর থাকে, এটা অবশ্য 9-এ জানবে, তারপরে কিছুটা জেনে নাও। সেই উপশক্তি স্তরগুলো হলো S, P, D, F। এই উপশক্তি স্তর এদেরকে অরবিটালও বলা হয়, এদেরকে অরবিটাল বলে। এই অরবিটালে কোন উপশক্তি স্তরগুলোর মধ্যে কয়টি ইলেকট্রন থাকে? S এ থাকবে 2টি, P এ থাকবে 6টি, D এ থাকবে 10টি, F এ থাকবে হলো 14টি। এই তো অবশ্য এটা 9-এ আরও খুব ভালোভাবে জানবে, এখন না। এবং এগুলো বিভিন্নভাবে একটি পরমাণুর মধ্যে এই ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে এভাবে সাজানো থাকবে এবং সেই অনুপাতে তোমরা এটাকে নির্ণয় করতে পারবে। এটার জন্য তোমাদের ক্লাস 9-এ পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে। এবার আসো দেখি যে পরমাণুর তো জানলাম যে পরমাণুতে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এবার আসো দেখি পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত থাকে, তারপরে আসো দেখি পরমাণুতে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। পরমাণুতে যে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে আর সেই মৌলের ধর্ম, এটা হলো পাঠ 12 এবং 13-র মধ্যে। আসো দেখি এখানে আমরা পড়ব যে বিষয়টি মৌলের ধর্ম কোনটির উপরে নির্ভর করে। আসলেও মৌলের ধর্ম মূলত পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত আছে তার উপরে নির্ভর করে। অর্থাৎ দেখো একটি মৌলের পরমাণু ওই মৌলের মধ্যে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে তার উপরে নির্ভর করে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের কারণে মৌলগুলো কখনো নিষ্ক্রিয় হয়, কখনো সক্রিয় হয়। সাধারণত একটি মৌলের মধ্যে যে কয়টি পরমাণু থাকলে ওই মৌলটি নিষ্ক্রিয় হবে, ওইভাবেই সাধারণত পরমাণুগুলো তাদের বৈশিষ্ট্য পর্যবেসিত হয়। যেমন ধরো যে একটি মৌলের, যেমন ধরো যে হিলিয়াম একটি মৌল, এই মৌলের মধ্যে 2টি পরমাণু আছে। আর আমরা জানি যে এই কেন্দ্রের মধ্যে নিউট্রন ও প্রোটন এবং তার 2টি প্রোটন সংখ্যা আছে, সুতরাং এখানে 2টি ইলেকট্রন। পরমাণুটি অনেকটা নিষ্ক্রিয়। আবার
এরকম আর্গনের মধ্যে তোমার 18টি আছে। এরকম প্রত্যেকটা মৌলের মধ্যে কিন্তু এরকম করে থাকবে না, মৌলের একটু ভিন্ন থাকবে, কম আর বেশি হতে পারে। কখনো কখনো দেখা যায় যে কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো তাদের কিছু কম আর বেশি থাকে। যেমন সোডিয়ামের কথাই ধরি আমরা, সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11, সুতরাং ইলেকট্রন সংখ্যাও 11। একে যদি আমরা ইলেকট্রন বিন্যাসে দেখাই তাহলে এর প্রথম কক্ষপথের নিয়ম অনুযায়ী থাকবে কক্ষপথ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। এবং এটাকে যদি ইলেকট্রন সোডিয়ামে বিন্যস্ত করি তাহলে 2, 8, 1 এই হিসেবে থাকবে। তার মানে হলো প্রথম কক্ষপথে থাকতেছে হলো 2টি ইলেকট্রন, 2। দ্বিতীয় কক্ষপথে হলো কি 8টি ইলেকট্রন থাকছে, 8টি। এবং তৃতীয় কক্ষপথে কিন্তু 1টি ইলেকট্রন থাকছে। সুতরাং এ কিন্তু নিষ্ক্রিয় নয়, স্থিতিশীল নয়। পরমাণুগুলো সবাই কিন্তু স্থিতিশীল হতে চায়। এটা অস্থিতিশীল বা স্থিতিশীল নয় কেন? সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আছে। সে যদি এই ইলেকট্রনটি কোনো ক্রমে বর্জন করতে পারে তাহলে কিন্তু দেখো প্রথমে 2টো, তারপরে দ্বিতীয় কক্ষপথে 8টি। তার মানে এটা যা হওয়ার যতটুকু হইলে পরিপূর্ণ হবে ততটুকুই হবে। তার মানে একটি ইলেকট্রন এখানে বর্জন করতে পারলেই সে স্থিতিশীল অবস্থায় আসবে। তাহলে ধরে নিলাম যে এটা তোমার সোডিয়াম এই একটি ইলেকট্রন বর্জন করলো। সোডিয়াম যদি একটি ইলেকট্রন বর্জন করে, ধরে নিলাম সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করলো, তাহলে এখানে সে কিন্তু তোমার কি হবে, অনেকটা স্থিতিশীল হয়ে যাবে। এবং স্থিতিশীল হয়ে গেলে সে কিন্তু আয়ন আকারে পরিণত হবে, আয়ন। এই ক্ষেত্রে সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে আয়নে হয় তখন এটা ধনাত্মক আয়নে পরিণত হবে। ধনাত্মক আয়নে পরিণত হলে একে বলা হবে ক্যাটায়ন। ক্যাটায়ন, ক্যাটায়ন অর্থাৎ পরমাণুর ইলেকট্রন যখন কোনো পরমাণুর ইলেকট্রন যখন বর্জন করে স্থিতিশীল অবস্থায় আসতে চায় তখন সে ধনাত্মক আধান বিশিষ্ট হয়, ধনাত্মক আধান বিশিষ্ট হয়। এবং ওই ধনাত্মক আধানকে বলা হয় ক্যাটায়ন। তার মানে সোডিয়াম এখানে ক্যাটায়ন হিসেবে থাকবে। তদ্রূপ আরেকটা দেখব আমরা, এটা তো গেল সোডিয়াম। এবার আসো দেখি তোমাদের এখানে ফ্লোরিন। ফ্লোরিনের ক্ষেত্রে দেখি, ফ্লোরিনের ক্ষেত্রে দেখব ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হলো 9। ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা 9। তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন। এবং দ্বিতীয় কক্ষপথে বাকি 7টি ইলেকট্রন এখানে অবস্থান করবে। যদি বাকি 7টি ইলেকট্রন এখানে অবস্থান করে, ভালো করে দেখো, এই 2, 4 এলো 6, এই হলো 7। তাহলে এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা কি, যে এই সোডিয়ামের ক্ষেত্রে দেখো একটি ইলেকট্রন ছিল, এটা তার জন্য অতিরিক্ত ছিল। এবং এই ইলেকট্রনটি সে যদি বর্জন করতে পারে তাহলে অতি সহজে সে স্থিতিশীল হতে পারবে। কিন্তু এই ফ্লোরিনের ক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। 7টি ইলেকট্রন যদি সে বর্জন করতে পারত তাহলে সে স্থিতিশীল অবস্থায় আসতে পারত, কিন্তু 7টি ইলেকট্রন বর্জন করা তার জন্য খুব কঠিন। কিন্তু এখানে একটি ইলেকট্রন বর্জন করা তার জন্য খুব সহজ। সুতরাং এই ফ্লোরিন কি করলো,
একটি ইলেকট্রন কিন্তু খুব সহজেই সে গ্রহণ করতে পারবে। সুতরাং এখানে ফ্লোরিন কিন্তু খুব সহজে একটি ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল অবস্থায় আসবে, কারণ এখানে কয়টা আছে? 7টা, আর একটি ইলেকট্রন হলেই সে কি 8টা লাভ করবে। যদি 8টা লাভ করে তাহলে সেখানে কি হবে? তোমার অষ্টকে পূর্ণ হবে। তার মানে এই শক্তি স্তরটা অষ্টকে পূর্ণ হবে, সেটা 2n²। ওই যে বললাম সূত্রটা, ওই সূত্রের অনুযায়ী সে 8টা ইলেকট্রন লাভ করে সে স্থিতিশীল অবস্থায় চলে আসবে। তাহলে যখন কোনো পরমাণু, এখানে একটি কথা হলো যে সোডিয়াম গ্রহণ, পরমাণুর ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু ঋণাত্মক আধানে পরিণত হয়, ঋণাত্মক আধানে পরিণত হবে। এই ঋণাত্মক আধানে পরিণত হবে, অর্থাৎ কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল অবস্থা আসে তখন ওই পরমাণুটি ঋণাত্মক আধানে পরিণত হবে। তখন এই ঋণাত্মক আধানকে বলা হবে অ্যানায়ন। অর্থাৎ অ্যানায়ন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে সে হবে অ্যানায়ন, আর যদি ইলেকট্রন বর্জন করবে সে হবে ক্যাটায়ন। তার মানে আমরা এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করব। এখন দেখব যে দুইটি পরমাণু সোডিয়াম এবং ফ্লোরিন, এদের কিন্তু সোডিয়াম বলতেছে আমার একটি ইলেকট্রন বেশি হয়েছে, অপরপক্ষে ফ্লোরিন বলছে আমার ইলেকট্রন একটি দরকার। সুতরাং এই সোডিয়াম আর ফ্লোরিন খুব সহজেই নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারবে। কেন? এই কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করবে আর এই একটি ত্যাগ করবে। গ্রহণ করে এরা কি সোডিয়াম ফ্লোরাইড তৈরি করবে। তাহলে এর আগে আর একটা জিনিস দেখো, সোডিয়াম সে কিন্তু কি করতেছে? সে একটি ইলেকট্রন বর্জন করতেছে। তোমরা এই বর্জন করার এই জিনিসটা এরর এই পাশে রাখবে। আর অপরপক্ষে ফ্লোরিন কি করতেছে? তোমার একটি ইলেকট্রন ত্যাগ করতেছে। একটি ইলেকট্রন ত্যাগ করার ফলে সে কি ঋণাত্মক আধানে পরিণত হয়েছে। তার মানে এখানে কি হবে? ঠিকই আছে, এখানে প্লাসই হবে। একটি ইলেকট্রন গ্রহণ করতেছে, ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করার পর সে ঋণাত্মক আধানে পরিণত হবে। তার মানে এই যে সোডিয়াম এবং ফ্লোরিন এরা কিন্তু পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার কারণে এরা অতি সহজেই একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। এরকম শেষে কি হয়? সোডিয়াম এবং ফ্লোরিন এরা খুব সহজেই তোমার কি ঘটে? এটা আমরা এখানেই দেখতে পারবো। তার মানে কি সোডিয়াম প্লাস ফ্লোরিন খুব সহজেই এরা বিক্রিয়া করে সোডিয়াম আয়ন আর ফ্লোরিন এরকম থাকে, বা সোডিয়াম ফ্লোরাইড গঠন করে, সোডিয়াম ফ্লোরাইড। তার মানে একটি মৌলের পরমাণুতে ইলেকট্রন ত্যাগ করলে সে হবে ধনাত্মক আধান বিশিষ্ট, আর যদি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে সে হবে ঋণাত্মক আধান বিশিষ্ট। এবং এই ধনাত্মক ও ঋণাত্মকের কারণে পরস্পর ওরা কী করলো? ইলেকট্রন দান করে তারা দুজনেই একত্রে অবস্থান করে। তাহলে সেটাকে যদি আমরা একটু দেখতে চাই, আসো দেখি, একটু দেখি সোডিয়ামে এই হলো প্রথম কক্ষপথ, 2টি থাকবে, দ্বিতীয় কক্ষপথ 4টি থাকবে, 4টি থাকবে, এই 4টি, এবং তৃতীয় কক্ষপথে দেখো এইখানে 1টি থাকবে। অপরপক্ষে এখানে দেখি, আমি এটাকে লাল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে দেখাই, এই সবচেয়ে বেশি ভালো হবে। এটা ধরো ফ্লোরিনে তো 2টি কক্ষপথ থাকে, তাই 2টি কক্ষপথ দিলাম। এবং এইটা ধরো নিউক্লিয়াস দিলাম, তাহলে নিউক্লিয়াস হলো, এখানে
দেখো ফ্লুরিনের কিন্তু একটি ইলেকট্রন দরকার, সে কি করলো আরেকটি ইলেকট্রন গ্রহণ করলো, এই যে গ্রহণ করলো, গ্রহণ করার পরে এরা কি করলো, এই দেখো 2 4 6 8 এখানে দেখো, তাহলে এরা কিন্তু পরস্পরের যৌগ গঠন করতে, ফ্লোরিনের কিন্তু 8টা হয়ে গেছে সর্বশেষ কক্ষতে, 1 2 3 4 5 6 7 8, এবং এটাও কিন্তু সে একে দান করছে, দান করার ফলে এরা কি করছে একত্রে একটা সম্পর্ক তৈরি করে, মানে সম্পর্ক তৈরি করে একত্রে অবস্থান করতেছে। সুতরাং এই ক্ষেত্রে তারা যৌগ গঠন করবে, এই ক্ষেত্রে তারা যৌগ গঠন করবে হলো সোডিয়াম ফ্লোরাইড। অর্থাৎ আরেকটু জিনিস তোমরা ক্লাস 9-এ জানতে পারবে, যখন কোনো মৌল এইভাবে কোনো মৌল তোমার ইলেকট্রন বর্ধন করে তখন তার মধ্যে হবে জারণ, যদিও এটা তোমাদের বইয়ে নাই তারপরে বলতেছি এখানে জারণ হবে। আর কোনো মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তা হবে কি বিজারণ, তাহলে এটা হবে কি জারণ। তার মানে এই যে বিক্রিয়াটা আমরা দেখতেছি এখানে, এই বিক্রিয়াটার মধ্যে জারণ এবং বিজারণ একসঙ্গেই সংগঠিত হয়। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এর পরবর্তীতে অন্য অধ্যায়ে আমরা পরে ক্লাসে পড়ব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।